স্বাগত ৭১-এর খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আসলে যেভাবে হেরেছে তার দুদিন পেরিয়ে গেলেও সেটা নিয়ে এখনো সবাই হতাশ এবং সেটা নিয়েই সবাই কথা বলছে। আমরা মোহাম্মদ আশরাফুলের কথা শুনছিলাম, কি কারণ, কেন বাংলাদেশের এমন পারফরমেন্স বা এশিয়া কাপে এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে বাংলাদেশের আসলে প্রাপ্তির জায়গাটাই বা কোথায়, সেসব কিছু নিয়ে কথা বলতে চাই। স্টুডিওতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। তিতুমির, শুভ সকাল, স্বাগত ৭১-এর খেলাযোগে। আশরাফুল যেটা বলছিলেন, আসলে দোষ আমাদের, আমরা একটু বেশি ভরসা করে ফেলেছিলাম এই দলটার উপরে যে তারা ফাইনাল খেলে ফেলতে পারে হয়তো, এবং সব সময় মানে আমরা হয়তো ফাইনাল না খেলে এতটা কষ্ট পেতাম না যদি না সেই ম্যাচটাতে খানিকটা হলেও বাংলাদেশ ফাইট করতে পারতো। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই দলটার আসলে সমস্যাটা কোথায়? আমার কাছে সবসময় মনে হচ্ছে বাংলাদেশ দলের মূল সমস্যাটা হচ্ছে আমাদের যতটা না ট্যালেন্ট আছে, স্কিল আছে, তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের মানসিক, মেন্টাল। আমরা আসলে আমরা নিজেরাই আমাদের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত না। জাকের আলী সে নিজেই জানে না যে সে ছক্কা মারতে পারে প্র্যাকটিসে, কিন্তু ম্যাচে এশিয়া কাপে একটা টুর্নামেন্টও একটা ম্যাচও সে ছক্কা মারতে পারেনি। আশরাফুল একটা দারুণ পয়েন্ট পিক করেছেন, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে যেটা হয়তো বা মনে হচ্ছিল যে খুব একটা গুরুত্বপূর্ণ না। তিনি বলছিলেন যে আপনি যাকে তাকে ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন, খুব সহজ করে দিচ্ছেন। এইটা অ্যাকচুয়ালি খুবই একটা চিন্তার বিষয়। ধরুন এরকম একটা বড় টুর্নামেন্টের আগে আপনার টিমের মেইন ক্যাপ্টেন যদি ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে আপনার নর্মালি ভাইস ক্যাপ্টেন স্টেপ ইন করবে। আমাদের ভাইস ক্যাপ্টেন আসলে কে ছিল টুর্নামেন্টের আগে? হঠাৎ করে জাকের আলীকে ক্যাপ্টেন করা হলো, এবং এটা অবশ্যই প্রপার প্রসেসের তো একটা ঘাটতি আছে। সো ওই প্রসেসটা আবার ঘুরে ফিরে আসে। আর আশরাফুল যেটা আসলে আপনাদের কথা বলেছেন, একই সাথে তিনি আসলে দায়টা দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে অবভিয়াসলি, এবং টিম ম্যানেজমেন্টের কাছে তিনি এই প্রশ্নগুলো তুলেছেন, এবং এগুলোর আসলেই কোনো উত্তর নেই। নাহিন বিন জসিমের একটা লাইন ছিল যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্য ঘেরা। না হলে এই মাহাদিকে নিয়ে ধরুন, এটা তো সবাই জানে যে মাহাদি ইজ নট আ মানে প্রপার ব্যাটসম্যান মিডল অর্ডার, বাট তাকে আপনি ৪ নম্বরে খেলাচ্ছেন। অবভিয়াসলি এটা একটা, আমি জানি না টিম ম্যানেজমেন্টের নিশ্চয় কোনো পরিকল্পনা আছে। নুরুল হাসান সোহানকে আসলে ঠিক কি বলা হয়েছিল, মেসেজটা কি ছিল সেটা আমরা পরিষ্কার না। যেন মনে হলো তিনি অনেকটা রাগ অভিমান করেই শেষ ম্যাচ খেলতে নেমেছেন, নিজের উইকেটের কোনো গুরুত্ব নেই, দলের কোনো গুরুত্ব নেই, সেটার জন্য তিনি এটা করেছেন। বাট আশরাফুলের সঙ্গে যদি আমি অ্যালাইন হই, তাহলে দেখা যাবে তিনি আসলে ওই প্রসেসটার কথাই বলেছেন, যে আপনি আসলে ঠিক কোন প্ল্যান করছেন, কাকে ঘিরে কেন খেলাচ্ছেন, এই বিষয়গুলো পরিষ্কার থাকা দরকার ছিল, যেটা বাংলাদেশ দলের ছিল না। সো এইটাই আসলে ভুগিয়েছে, এবং পুরো টুর্নামেন্টে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যেভাবে শুরু করেছে, মাঝারি মানের একটা খেলা দিয়ে হংকংয়ের সঙ্গে, মাঝখানে আমরা দুটো ম্যাচ হয়তো খুব ভালো খেলেছি, বাট শেষ দুটো ম্যাচে ভারত এবং পাকিস্তানের সঙ্গে প্রবাবলি আমাদের আবারও বাস্তবতায় দেখিয়ে দিয়েছে যে এটাই আসলে বাংলাদেশ দল, এবং এটাই আমাদের রিয়ালিটি চেকটা হয়েছে, এবং এটাই বাংলাদেশ দলের সামর্থ্য। প্রস্তুতির ঘাটতি সেটা তো বলার সুযোগ নেই। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলেছিলাম, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলেছি, মানে আমরা এবং সময়টাও পেয়েছি। আমরা শুধু ম্যাচ খেললেও তো হয় না, রিকভারির ব্যাপার আছে, অন্য ফিটনেসের ইস্যুর ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে সুযোগ সময় সবই তো আমরা পেয়েছি। তাহলে এরকম পারফরমেন্সের কারণ কি? শুধু সুযোগ সুবিধা না, আপনি দেখেন আমাদের টুর্নামেন্টের আগে খুব আলোচনায় ছিল পাওয়ার হিটিং কোচ, এরকম স্পেশালাইজড কোচ আনা হয়েছে দলকে, এবং এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে, আপনি যদি বলেন যে কোচের হিসাব করলে সাকসেসফুল বোধহয় শন টেট, কারণ তার পেসাররা দুর্দান্ত করেছে। বাংলাদেশ দল বোলিং ওয়াইজ প্রত্যেকটা ম্যাচে আমার মনে হয় ফুল মার্কস পাবে, কিন্তু ব্যাটসম্যানদের আসলে বাংলাদেশ দলের আপনি এই দলটার দিকে তাকান যদি, আবারও দেখবেন আমাদের এই দলটা মিডল অর্ডার বলে কিছু নেই। ফলে টপ অর্ডারে যখন কেউ ভালো করছে, তখন আমরা ওই ম্যাচটাতে ভালো করছে, কিন্তু যখন টপ অর্ডার ফেল করছে, প্রবাবলি সিমিলার একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে ইন্ডিয়াও, বাট তাদের আসলে ওই টিমের ওই ক্যালিবার আছে, তারা সেটাকে কাভার আপ করতে পারে। বাট বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন একের পর এক হঠাৎ করে কেউ একজন ভালো, তৌহিদ হৃদয় পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ ভালো খেলেন। সেম গোজ উইথ এভরি সিঙ্গেল প্লেয়ার, কেউই কনসিস্টেন্ট পারফর্ম করছেন না, যেটা একসময় বাংলাদেশ দলে ধরুন আমরা মানে বাংলাদেশ দল ভালো করতো, টানা ভালো করতো, মানে কেউ না কেউ টানা পারফর্ম করছে। এখন পেসাররা বা বোলাররা হয়তো টানা করছে, কিন্তু টি-20তে আসলে ব্যাটিংটা তো যে কত গুরুত্বপূর্ণ, সেটা তো একটা পারফরমেন্স যেহেতু আপনি ম্যাচ জিতবেন না। এখন আমাদের ব্যাটসম্যানরা ধরুন তানজিদ তামিম একটা ম্যাচে ভালো করলো, ইমন যাওয়াসের মধ্যে থাকলো, তৌহিদ হৃদয় একটা ম্যাচ ভালো করলো, তাও তাকে টানা খেলানোর পরে ওই একটা ম্যাচেই সে সুযোগ মানে নিজেকে পারফর্ম করতে পেরেছে। লিটন কুমার দাসও তাই, তিনি 3 জনের জন্য 2টো ম্যাচ খেলতেই পারলেন না। জাকের আলীটা খুবই সারপ্রাইজিং, কারণ হচ্ছে তিনি খুব টানা ভালো খেলার মধ্যে, এবং তিনি যে সিচুয়েশনটা ফেস করেন, ধরুন দলের টপ অর্ডার ফেল করেছে, তিনি টেইল হ্যান্ডার লোয়ার অর্ডারকে নিয়ে স্ট্রাগল করবেন বা একটা ভালো পুঁজি এনে দেবেন, লম্বা সময় ব্যাট করবেন, সেরকম সিচুয়েশন তিনি এই টুর্নামেন্টে অন্তত 2বার বা 3বার পেয়েছেন, কিন্তু একবারও কাজে লাগাতে পারেননি, একটা ছক্কা মারতে পারেননি। এর কারণটা হচ্ছে তার কনফিডেন্সের ঘাটতি। অবশ্যই
এই টিমে ছক্কা মারার কথাটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে যে না এটা হওয়া উচিত, কারণ হচ্ছে পাওয়ার হিটিং কোচ আনা হলো এবং অনেক কথা বলা হয়েছে তো বিসিবি থেকে আসলে, এবং অবভিয়াসলি আমরাও বা মিডিয়া তো আসছিল, এবং জাকের আলীকে ওইভাবেই আসলে কোচও খুব হাইলি রেট করেছেন। কোচ তো বলেছে তার প্র্যাকটিসের ছবি আছে অনেক, আপনারা কাছেও দেখবেন অনায়াসে ছক্কা মারছেন। আমরা সেটা একমাত্র মাঠে ইমপ্লিমেন্ট করতে দেখেছি সাইফ হাসানকে, যিনি আসলে একেবারে একটা ওয়াইল্ড কার্ড ছিলেন, ওয়াইল্ড কার্ড এন্ট্রি বাংলাদেশের, এবং তিনি বিশেষ করে মানে আমি যদি দেখেছি পাকিস্তানের সঙ্গে বা ভারতের সঙ্গে তিনি যেভাবে খেলেছেন, এটা আসলে খুবই অন্য ব্যাটারদের জন্য বোধহয় একটা চিন্তার বিষয় যে সাইফ পারলে তারা কেন পারছেন না। তার মানে কি কোথাও ঘাটতি আছে নিবেদনে যেটা সাইফার আছে অন্যদের নেই? এই প্রশ্নগুলো আসলে এখন তো উঠবেই। জাকের আলীর কথা যেটা আসলে বলছিলাম যে ছক্কা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠছে। ভারতের বিপক্ষে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তাকে আসলে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, কারণ তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন, যে ছক্কা কেন মারলো না ওইরকম সিচুয়েশনে, তাহলে হয়তো ম্যাচটা জিতে যেত। তখন তিনি বলেছেন শুধু ছক্কা মারলেই হবে না, ম্যাচ সিচুয়েশন বুঝে পারফর্ম করতে হবে, রান তুলতে হবে, সেটার দিকে তাদের নজর ছিল। এই সিচুয়েশনে তো পাকিস্তানের ম্যাচে তারা ছিল, তিনিই ক্যাপ্টেন। তাহলে এখন দেখেন প্রথমত হচ্ছে যে আমরা যে আশরাফুলের কথা যদি ফেরত যে ক্যাপ্টেন আপনি তিনি যেভাবে বলেছেন ওই শব্দটি যাকে তাকে বানিয়ে দিচ্ছেন, খুব সহজ করে ফেলছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা ক্যাপ্টেন একটা গ্রুমিং লাগে, প্রেসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছেন। এমনিতেও আমাদের কথায় আমাদের ক্রিকেটাররা সত্যিকার অর্থেই সাম্প্রতিক সময়ে নিজেদের অনেক বেশি ছাড়িয়ে গেছেন। ধরুন প্রথম ম্যাচের পর যখন এই প্রশ্নটা উঠেছিল যে হংকংয়ের সঙ্গে কেন আমরা আরেকটু রান রেটের কথা চিন্তা করলাম না, আরেকটু বেটার ক্রিকেট হয়তো খেলতে পারতাম, অ্যাটাকিং ক্রিকেট, তখন স্টেট বলা ছিল না আমরা 2 পয়েন্টের জন্য খেলেছি, আমরা প্রত্যেকটা ম্যাচ জিতে আমরা সুপার 4-এ যাবো, ফাইনাল খেলবো, হোয়াট এভার। তো ফলে যারাই আসছেন তারা খুবই কনফিডেন্টের সঙ্গে এই কথাগুলো বলছেন, কিন্তু মাঠে কেউই সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। জাকের আলী যে কথাটা বললেন, বাংলাদেশ তো সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে মিডল ওভারে সিঙ্গলস এন্ড ডাবলসে, যে পরিমাণ ডট বল দিয়েছে বাংলাদেশ, আর কোনো টিম এশিয়া কাপে আমার মনে হয় না এত ডট বল দিয়েছে। তো সো তার ওই কথাটারও তো যে কোনো ভিত্তি নেই, সেটা তো অ্যাটলিস্ট তার মানে তিনি নিশ্চয়ই জানবেন, তার দলের স্ট্যাটিস্টিশিয়ান আছেন, সেগুলো তিনি দেখবেন। ফলে কোনো কথার সঙ্গে যখন কাজের মিল থাকবে না, দলের পারফরমেন্স এরকমই হবে। বাট এগেইন আমার মনে হয় যে এটা আসলে বাংলাদেশের রিয়ালিটি। টি-20তে আসলে আমরা হঠাৎ করে হয়তো ওই 3টা সিরিজ, এগেইন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দল সবসময় অন্যরকম, বাট এরকম বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ কেন জানি না। তার মানে ওই সমস্যাটা ঘুরে ফিরে আসলে মানসিক, আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, সো এই জায়গাটা থেকে আসলে বাংলাদেশ কিভাবে উত্তরণ করবে। আন্ডার-19 কিন্তু এটা হয়ে গেছে, তারা ট্রফি জিতেছে এবং তাদের মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমরা এখানে আসলে ওই মানসিক বাধাটা তারা পার করতে পেরেছে। তো সেই ক্রিকেটাররা যখন ন্যাশনাল টিমে আসতেন, মনে হয় যেন তারা কোনো একটা ডিলেমার মধ্যে পড়ে যান টুর্নামেন্টে খেলতে গেলে। যাকে তাকে ক্যাপ্টেন্সি দেয়, এই ইস্যুতেই যদি কথা বলি, খুব সম্প্রতি একটা কথা শোনা যাচ্ছে যে ড্রেসিং রুমের পরিবেশ, আবার একটা সময় আমরা শুনতে পেতাম ড্রেসিং রুমে কয়েকজনের হাতে আধিপত্য থাকে, এখনো সম্প্রতি শোনা যাচ্ছে, এবং স্বজনপ্রীতির একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। আমার শোতেই দেব চৌধুরী এসেছিলেন, তিনি বলেছেন যে এই কথাটা, এটা যদি সত্যি হয় সেটা তো আরো ভয়াবহ। সেটা আরো ভয়াবহ, এবং এটার পেছনে আসলে বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে ধরুন বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল লোকাল কোচ কেন দেওয়া হয় না, লোকাল কোচ। দেন ফাইনালি আমাদের দেশের পারফরমেন্সের বিচারে অন্যতম সেরা কোচ সালাউদ্দিন আহমেদকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং তার তো কিছু পছন্দের প্রায়োরিটি ক্রিকেটার আছে, এবং সেই কারণে এই প্রশ্নগুলো এখন উঠবে যখন তারা পারফর্ম করবে না। জাকের আলী যখন পারফর্ম করছে না, এই কথাগুলো কেউ বলেনি, অবভিয়াসলি এটা জাকের আলীকে নিয়েই হয়তো বেশি বলা হয়েছে। বাট একই সাথে আসলে যখন কেউ পারফর্ম করবেন না, তখন আসলে এই প্রশ্নগুলো উঠতে থাকবে যে তার মানে কি এখানে স্বজনপ্রীতি হচ্ছে কিনা, তিনি কেন এত আপনার কাছে কি মনে হয়, আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে ক্যাপ্টেন্সি তার কাছে তুলে দেওয়া হলো, যে ম্যাচে আমরা 4টা পরিবর্তন নিলাম, সেই ম্যাচে আরেকটা পরিবর্তন আমরা সোহানকে করতেই পারতাম ভারতের বিপক্ষে ম্যাচে, তাহলে সেই জায়গায় কেন আমরা ক্যাপ্টেন্সি খুবই লজিক্যাল হতো সেটা তাকে নিলে। এবং আরেকটা পয়েন্টও আছে ওখানে, যেটা আশরাফুল বলেছেন যে আপনি আপনার ক্রিকেটারের যেটা বেস্ট আউটপুট যেখান থেকে আসবে সেটাতে আপনি তাকে ব্যবহার করলেন না, তাকে আপনি উইকেট কিপার রাখলেন। এবং ওই ম্যাচে আপনি যে দেখেন অভিষেক শর্মার খুবই ক্রুশাল একটা ক্যাচ কিন্তু ড্রপ করেছিলেন উইকেটের পেছনে, তো ওটা যদি ক্যাচ নিতে পারতেন হয়তো অন্যরকম। তখন আসলে সোহানের আমরা বেশি করে মিস করছিলাম, যে তিনি থাকলে হয়তো প্রবাবলি অন্যরকম হতো। এবং অবশ্যই জাকের আলীর ক্যাপ্টেন্সি নিয়ে এটা অনেক অনেক প্রশ্ন আছে, কারণ আপনার দলে অসংখ্য সিনিয়র ক্রিকেটার আছেন যারা আরো বাকি। সো আপনি মানে অবভিয়াসলি আমি এক্সপেক্ট করছিলাম তাদের মধ্যে হয়তো কেউ স্টেপ আপ করা হবে, কিন্তু হঠাৎ করে জাকের আলী ক্যাপ্টেন্সি হয়ে আমার মনে হয় অন্য সবার মতো মানে আমিও একটু কপাল কুচকে গিয়েছিল যে হোয়াই হি, এবং তখন হয়তো এটার সঙ্গে কেউ এটাকে রিলেট করছে। বাট আমি আসলে সত্যিকার অর্থে ঠিক সোজাসুজি অ্যান্সার এটা আমি আসলে দিতে পারবো না, কারণ একটা দলে তো আর একজনের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। কারণ একটা দলের, বাংলাদেশের মতো দলে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা প্রচ্ছন্ন প্রভাব, অবভিয়াসলি এখন ধরুন আপনি আমাকে পছন্দ করলেন, এই শোতে আপনি আমাকে বেশি বেশি আনলেন, এখন ধরুন এই ক্ষেত্রে আপনার একটা প্রভাব আমার ক্ষেত্রে থাকলো, সেম প্রবাবলি এটা হতে পারে। আপনি যদি পারফর্ম করেন আর কিন্তু কেউ প্রশ্ন তুলবে না, সো সেই দায়িত্বটা কিন্তু ক্রিকেটের উপর সেটা যায়। বাট তারপরও এই ধরনের স্বজনপ্রীতি আসলে থাকা উচিত না,
কোনোভাবে থাকা উচিত না, কিন্তু এগেন ওই যে পারফরমেন্স আসলে সব কথা বলে। কিন্তু যেটা হয়েছে আসলে এই ক্ষেত্রে, এটা আমার মনে হয় যে বাংলাদেশ দলে, তারপরে আপনার আমি প্রশ্ন সোজাসুজি উত্তর দিলে আসলে এইটা সবসময় অভিযোগগুলো কিছু থাকে, একটা আছে, কিছু ধোঁয়া না যেখানে কেউ না থাকে, কেউ আগুন পছন্দের সেখানে ক্রিকেটার আসলে থাকে কারো না কারো, থাকে। কিন্তু সেটাকে আসলেই ওই প্রায়োরিটি স্বজন পেতে দেওয়ার সুযোগ থাকে কিনা আমি নট শিওর। বড় কিছু জিততে গেলে আসলে এই প্রশ্নগুলোকে কোনোভাবেই উঠতে দেওয়া যাবে না। খুবই আমরা কিন্তু এই টুর্নামেন্ট ছোট্ট করেই জানতে চাই আপনার কাছ থেকে, সময় একেবারে শেষের পথে। এই টুর্নামেন্ট যখন শুরু করেছিলাম আমরা এইটা জানতাম যে আমাদের একটা সলিড ওপেনিং অর্ডার আছে, আমরা কিন্তু সেখানে ফেল করেছি। সেখানে ফেল করেছে এবং খুব বাজেভাবেই ফেল করেছে, কারণ আমরা তো ধরে নিয়েছিলাম যে ইমন তামিমকে আসলে সার্টিফিকেট দেওয়া আছে, তারা প্রত্যেকটা ম্যাচ খেলবে, ফ্লাইং স্টার্ট এনে দেবে কেউ না কেউ। ইমনকে আমরা দুটো ম্যাচ পরে দেখলাম আর নেই, সাইব ঢুকলেন, তিনি ভালো করলেন, বাট দলের আসলে ওই টেম্পোটা, টপ অর্ডার যেটা আমরা পরপর টানা 3টা সিরিজ ছিল সেটা কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। লিটন কুমার দাসের ইনজুরিতে যাওয়াতে আরো আমরা বিপদে পড়েছি। সো টপ অর্ডার তো এই 3জনকে নিয়েই, এবং সেই জায়গাটাই ধরুন আমরা খেলিয়েছি সাইফকে, তামিমকে, এবং আবার তামিমকেও আমরা লাস্ট ম্যাচে ড্রপ করে ইমন কিনেছি। তার মানে টিম ম্যানেজমেন্ট যাদের উপর এতদিন ধরে ইনভেস্ট করেছে, সেই ইনভেস্ট অফ রিটার্নটা আসলো না এরকম টুর্নামেন্টে। আপনি তাদের কাছ থেকে ওই পারফর্মটা পেলেন না, তাদেরকে চেঞ্জ করতে হলো। তার মানে আমাদের আবারও কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন জিরো থেকে শুরু করতে আবার হচ্ছে, নতুন করে আমাদেরকে শুরু করতে হবে। সবথেকে বড় কথা, বিশ্বকাপের মাত্র 6 মাস সময় আছে, তার আগে আমরা একদম লেজে গোবরের অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। আমরা জানি না আমরা আসলে কি করতে চাই, কি করতে চাই না। প্রবাবলি আফগানিস্তান সিরিজেও আমাদের আরেকটা রিয়েলিটি চেক হওয়ার সুযোগ আছে সামনে, হয়তো আবার সেটাও তো ঠিক। দ্বিপাক্ষিক সিরিজে তো আবার আমরা এমন কিছু করে খেলা এগেইনস্ট আফগানিস্তান আর বাংলাদেশের এই পারফরম্যান্স, তো দ্বিপাক্ষিক সিরিজেও আসলে এবার বাংলাদেশ কি করবে, আমার মনে হয় শক্ত চ্যালেঞ্জের মধ্যে পড়বে এখানে। নিশ্চয়ই দেখা যাক। তারপরে আমরা প্রতিদিন শো শেষ করার সময় একটা ভালো প্রত্যাশা রেখে যাই যে দেশের ক্রিকেট এগিয়ে আমরা যায়। প্রচন্ড আশাবাদী, এবং আমাদের তো ক্রীড়া সাংবাদিকদের মানুষজন এই কারণে অনেকে পছন্দ করে, অপছন্দ করে, যে অপছন্দের ইয়েটাই এখন ইদানিং বেড়ে গেছে, সবাই বলছে আমরাই নাকি দায়ী এসবের জন্য। যাই হোক, ফয়সাল, তুমি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আলোচনায় থাকার জন্য।